আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সম্প্রতি রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের, যে শ্রমিকদের ঘামের পয়সায় দেশ আজ তার প্রবৃদ্ধি ধরে রেখেছে। আমি আজ আরও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সহ সেই সব শহীদদের যারা সম্প্রতি জামাত শিবির এবং তাদের দোসরদের সহিংসতায় নিহত এবং আহত হয়েছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার সালতা, নগরকান্দা, কৃষ্ণপুরের মানুষদের প্রতি যাদের সমর্থনে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর আগামী অর্থবছরের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন বিলে মোট 2,22,491 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। এই দেশের ইতিহাসে সবচাইতে বড় বাজেট। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের সময় 2008-2009 অর্থ বছরের এই বাজেটের আকার ছিল 99,962 কোটি টাকা, যা 5 বছরের মধ্যে সোয়া 2 গুণ আকার ধারণ করেছে। এই বাজেট স্বাধীনতার পর প্রথম দেয়া বাজেটের চেয়েও 300 গুণ বেশি। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের সাফল্য, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের সাফল্য। মাননীয় স্পিকার, আমি 2008-2009 অর্থ বছরের বাজেট পর্যালোচনা করে দেখলাম ওই সময় আমাদের বাজেটের বৈদেশিক ঋণ এবং বৈদেশিক অনুদানের অংশ মিলেছিল মোট বাজেটের 13.6%। প্রস্তাবিত বাজেটে যা দাঁড়িয়েছে 9.4%। বিগত 5 বছরে বাজেটে বৈদেশিক নির্ভরতা কমেছে প্রায় 4.2%, যা পর্যায়ক্রমে আমাদের দেশের স্বাবলম্বী হওয়ার ইঙ্গিত দেয়। মাননীয় স্পিকার, আগে দেশের মানুষের সাধারণ একটি পারসেপশন ছিল বাজেট ঘোষণা হলে নিত্য ব্যবহার্য পণ্যের দাম বেড়ে যায়। আওয়ামী লীগ তথা মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর মানুষের এই পারসেপশন দূর হয়ে গেছে। বাজেট ঘোষণার পর আমাদের সমালোচক পত্রিকায়ও এমন কোনো সংবাদ আসেনি যে বাজেট ঘোষণার ফলে নিত্য ব্যবহার্য জিনিসের দাম বেড়েছে। এই মহাজোট সরকারের এই সাফল্য এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, সমালোচকরা দেখেছে ওই বাজেট বাস্তবায়নে এই সরকারের কিভাবে সফলতা অর্জন করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের পুরো মেয়াদকালে সারা বিশ্বে চলছে মহামন্দা। গ্রিসের অর্থনীতি 6% হারে গত বছর সংকুচিত হয়েছে। ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতি স্পেনের জিডিপি প্রবৃদ্ধি ছিল গত বছর -1.4%, ইতালির ছিল -2.3% ও জাপানের প্রবৃদ্ধি ছিল মাত্র 0.2%। অথচ বিশ্বে
মহামন্দা এবং দেশে বিরোধী দল ও জামাত শিবির কর্তৃক সৃষ্ট রাজনৈতিক সহিংসতা অস্থিরতা থাকার পরও বিরোধী দলের পদে পদে অসহযোগিতার পরও বর্তমান সরকার বিগত 4 বছরে গড়ে 6% অধিক হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। এশিয়ার 2 টাইগার চীন এবং ভারত যেখানে তাদের প্রবৃদ্ধি ব্যাপক হারে নিচের দিকে নামা ঠেকাতে পারছে না, সেখানে আমাদের প্রবৃদ্ধি স্থিতিশীল রাখা এবং ডলারের বিপরীতে মুদ্রার দাম বেশি হওয়া কম কথা নয়। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থবছরে 7.2% জিডিপি বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন। আমি মনে করি শুধুমাত্র রাজনৈতিক সহিংসতা না হলেই এই প্রবৃদ্ধি হার ধরে রাখা আমাদের জন্য সম্ভব হবে। রাজনৈতিক অরাজকতা সৃষ্টি তৈরি না করে এই প্রবৃদ্ধি অর্জনের সহযোগিতা মঙ্গা দূর করলো, কিভাবে বিশ্ব মহামন্দা এবং দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিগত 4 বছর মহাজোট সরকার সমৃদ্ধি 6% উপর রাখলো, কিভাবে টাকার মান ডলারের তুলনায় দিন দিন বাড়ছে, কিভাবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রবৃদ্ধি -0.3% থাকার পরও সেখানে আমাদের রপ্তানি বাড়ছে, এবং কিভাবে বাংলাদেশের অসংখ্য লোক বিগত 4.5 বছরে দারিদ্র রেখা অতিক্রম করছে তা নিয়ে গবেষণা করুন, যা অন্যান্য দরিদ্র দেশের কাজে লাগবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এদেশকে পর্যায়ক্রমে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। 1996 সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই জননেত্রী শেখ হাসিনা বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাজেট বরাদ্দ বাড়ানোর নির্দেশ দেন, এবং এই প্রেক্ষিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বাজেট বরাদ্দ দিন দিন বাড়তে থাকে। এবারও মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর এ খাতে বরাদ্দ বাড়াতে থাকেন। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ প্রায় 6% প্রবৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। টাকার অঙ্কে এ বরাদ্দ বেড়ে প্রায় 12,000 কোটি টাকায় দাঁড়াবে, এবং এতে উপকারভোগীর সংখ্যা কম বেশি 10% বৃদ্ধি করা সম্ভব হবে। এই বরাদ্দ বৃদ্ধির জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যাপারে আমার একটি প্রস্তাব রয়েছে এবং তা হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দের একটি অংশ দিয়ে বিভাগীয় পর্যায়ে একটি করে বৃদ্ধাশ্রম তৈরি করা যায় কিনা এই বিষয়ে পরীক্ষান্তে বিবেচনার জন্য আমি সংশ্লিষ্ট সরকারে অনুরোধ জানাচ্ছি, সকলকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা খাত মিলে প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এই টাকা দিয়ে শিক্ষানীতির বাস্তবায়নে বর্তমানে যে গতিশীলতা রয়েছে তা ধরে রাখা সম্ভব হবে বলে আমি মনে করি। শিক্ষা খাতে এই বাজেট বরাদ্দের জন্য আমি অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্ট আমদানির উপর আমদানি শুল্ক 3% থেকে বৃদ্ধি করে 25% করার প্রস্তাব করেছেন। ইতিমধ্যে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত সকলেই এই আমদানি শুল্ক পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে। আমি তাদের এই দাবি কিছুটা হলেও যৌক্তিক বলে মনে করি এবং এজন্য নিউজ প্রিন্টের দাম যাতে না বাড়ে সেজন্য এর উপরে প্রস্তাবিত অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ না করে কিছুটা নমনীয় হওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাব বাজেটে রেল মন্ত্রণালয়ের জন্য 5,589 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন। রেলের জন্য এই বিপুল বরাদ্দ রেলকে পুনরুজ্জীবিত করবে বলে আমি মনে করি। বর্তমান সরকারের সময় ঢাকা শহরের যানজট নিরসনে বিপুল অর্থ ব্যয় যুগান্তকারী সব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়, যার অনেকগুলি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং যার সুফল জনগণ পেতে শুরু করেছে। ঢাকার যানজট নিরসনে বর্তমান সরকার শত শত সাধারণ বাস, এসি বাস, দোতলা বাস, আর্টিকুলেটেড বাস বিআরটিসির মাধ্যমে নামিয়েছে। এর সুফল বর্তমানে জনগণ ভোগ করছেন। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বিগত 4.5 বছরে এক্ষেত্রে যে দ্রুত কাজ হয়েছে তা পৃথিবীর কম দেশে সম্ভব হয়েছে। এর মাধ্যমে আজ আমরা দেখছি একজন গার্মেন্টসে কর্মরত শ্রমিক তার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আজ তার গ্রামে পাঠাচ্ছে। এটা কি 5 বছর আগে কল্পনা করা যেত? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আজ মোবাইলের মাধ্যমে করা হচ্ছে। এটা তো 5 বছর আগে সাধারণ মানুষ ভাবতেই পারত না। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে 5,532 কোটি টাকা ঘাটতি দেখিয়েছেন। এই ঘাটতির অর্থায়নের সম্ভাব্য সূত্রগুলি হল বৈদেশিক সাহায্য, বৈদেশিক ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অন্যান্য ব্যাংক বহির্ভূত
খাত, এখানে আমি মনে করি আমি এ ব্যাপারে অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে আমার এলাকার নগরকান্দা কলেজটিকে সরকারিকরণের ব্যাপারে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবীর দেশে দেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি চালু ছিল। 20 শতাব্দীর শুরুতে লেনিন এবং পরবর্তীতে মাও সেতুং তাদের দেশে
সিঙ্গেল পার্টি ডেমোক্রেসি চালু করে বিপ্লব শুরু করেন। ওই ব্যবস্থা ওই সময় আমাদের দেশের জনগণ কর্তৃক অভিনন্দিত হয়েছিল। ওই সময় এ প্রথায় রাশিয়া এবং চীনের জনগণের আর্থিক সঙ্গতি এবং সার্বিকভাবে আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছিল, যা ছিল রাশিয়া ও চীনের বর্তমান শক্তিশালী অর্থনীতির মূল ভিত্তি। চীন ও রাশিয়ার আর্থসামাজিক অবস্থার এই উন্নয়ন দেখে জাতির জনক বঙ্গবন্ধু এদেশের মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে সিঙ্গেল পার্টি ডেমোক্রেসির মাধ্যমে নববিপ্লব শুরু করেন। এই বিপ্লব শুরুর স্বল্প সময়ের মধ্যে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছার পূর্বেই এবং জনগণ এবং বিপ্লব সম্পর্কে কিছু বুঝে ওঠার পূর্বেই প্রতিক্রিয়াশীল চক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে এবং সাথে সাথে তার 4 সহযোগীকেও হত্যা করে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা, মাননীয় স্পিকার, স্বাধীনতা লাভের পর থেকে দেশে দুটি রাজনৈতিক ধারা চলছে। একটা স্বাধীনতার পক্ষের ধারা, আরেকটি হচ্ছে স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানপন্থীদের ধারা। পাকিস্তানি পন্থীরা পাকিস্তানি পন্থীরা মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, ধর্ষণ করেছিল অসংখ্য মা বোনকে। তারা চেয়েছিল এদেশের অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানাতে, এবং এতে তারা ব্যর্থ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুকে পরিবার পরিজন সহ হত্যা করল। কারাগারে নির্মমভাবে হত্যা করলো 4 জাতীয় নেতাকে, হত্যা করলো অসংখ্য মুক্তিযোদ্ধাকে। এরা যাতে ষড়যন্ত্রকে দেশকে ধ্বংস করতে না পারে সেদিকে সকলকে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানি 1981 সালে 30 মে জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে সামরিক বাহিনীর কতিপয় বিপদগামী সদস্য কর্তৃক নিহত হন। ওই সময় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর 29 মে সিলেটে জনসভা ছিল। এই জনসভা শেষ করে জিয়া হত্যাকাণ্ডের ঘটনার পর ট্রেনে করে তিনি অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। ইতিমধ্যে জোহরা তাজউদ্দিন, আইভি রহমান ও মোহাম্মদ হানিফকে সেনাবাহিনী গ্রেপ্তার করে। বলছি এই কারণে যে এই ইতিহাস কেউ জানেন না, ভুলে যাচ্ছেন আস্তে আস্তে। ইতিমধ্যে জোহরা তাজউদ্দিন, আইভি রহমান ও মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করার পর জিয়া হত্যার এই ঘটনা নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা যারা সিলেট যাননি তারা তৎপর হন। তখন এদেরই একজন বিএনপির
নেতা শামসুল হুদার সাথে দেখা করে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের কারণ জানতে চান। ওই সময় জনাব শামসুল হুদা চৌধুরী রাষ্ট্রপতির সাথে কথা বলেন। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, সামরিক বাহিনীর সদস্যরা এই গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। একজন আওয়ামী লীগ নেতা তাদের মুক্তি দাবি করায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি জানালেন তাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু তিনি চান আওয়ামী লীগ যেন বিএনপিকে ওই সংকটময় মুহূর্তে সহায়তা দেয়। তিনি দেশের সাংবিধানিক শাসন বজায় রাখার জন্য ওই সময় এই সহায়তা চান। তার পরদিন আওয়ামী লীগ নেতারা এক মিটিংয়ে বসে গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেদিন আওয়ামী লীগের সহায়তায় বিএনপি আবার ক্ষমতায় টিকে থাকতে সমর্থ হয়। রাজনীতিবিদদের সকলের মাঝে আমি এই ঘটনার বর্ণনা করলাম এই কারণে যে এ ধরনের মানসিকতা আমাদের মধ্যে বহাল থাকলে দেশে আজ শান্তিপূর্ণ পরিবেশ থাকতো। এই পথে চললে দেশের উন্নয়ন এগিয়ে যেত, রাজনীতিবিদদেরও মধ্যেও সৌহার্দ্য থাকতো। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর অনেক আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করা হয়, অনেকে ওই সময় পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা অত্যন্ত সাহসিকতার সঙ্গে অবৈধ সামরিক সরকারের বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেদিন একজন মহিলা হয়েও আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব নিয়েছিলাম। অনেক প্রতিকূলতা অতিক্রম করে দলকে সুসংগঠিত করেছিলাম। এর পূর্বে তৎকালীন ইডেন হোটেলে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আমি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব উত্থাপন করি এবং উপস্থিত সকলে ওই সময় একযোগে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করে। সেই পুনরুজ্জীবিত আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, সংসদ হলো এমন একটি স্থান যেখানে সংসদ সদস্যরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে সরকারকে উন্নয়ন নিয়ে যাবে। কিন্তু বর্তমান সংসদে অনেক সময় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, অসংসদীয় বাক্য ব্যবহার করে সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি এই সংসদে প্রবীণ একজন সদস্য হিসেবে সকল সদস্যকে অনুরোধ জানাবো, আপনারা এই ধারা পরিহার করে সংসদে যথাযথ ভূমিকা পালন করে সংসদের মর্যাদা প্রতিষ্ঠিত করুন। মাননীয় স্পিকার, জাতির জনক সারাটি জীবন বঞ্চিত জীবন
বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে গেছেন। জননেত্রী শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত। তিনি আমাদের দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দুর্বল জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় আনুকূল্য সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। প্রস্তাবিত বাজেটেও এই রাষ্ট্রীয় আনুকূল্যের প্রতিফলন রয়েছে। সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটটি সুন্দরী শুধু নয়, তা অবশ্যই বাস্তবায়নযোগ্য বলে আমি মনে করি। এই বাজেট প্রদানের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সর্বোপরি এ ব্যাপারে মূল দিক নির্দেশনা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় উপনেতা। মাননীয় সদস্য বেগম রওশন এরশাদ, রংপুর 3, আপনার সময় 15 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশে প্রথম মহিলা স্পিকার হিসাবে আপনি হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এর আগে কোনো দিন আমাদের দেশে মহিলা স্পিকার হয়নি। নারীর যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের আরেকটি দিক আমরা দেখতে পেলাম। আমাদের দেশে মাননীয় স্পিকার একজন সম্মানীয় মহিলা, মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, সংসদীয় উপনেতা একজন মহিলা। বিভিন্নভাবে আমাদের এখানে অনেক মহিলারা আছেন যারা সম্মানিত হয়েছেন ক্ষমতায়নের মাধ্যমে, এবং সেইভাবে তারা এগিয়ে চলেছেন দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, নারীদের উন্নয়নের জন্য, নারীদের জন্য কাজ করার জন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন, যাতে পুরুষের পাশাপাশি মহিলারাও যেন এগিয়ে আসতে পারে এবং দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য। মাননীয় অর্থমন্ত্রী অনেক কষ্ট করে, আমি এখানে একটু মাননীয় স্পিকার বলতে চাচ্ছি, আমার শরীরটা বেশি ভালো না, আমি একটু অসুস্থ। যদি কোনো সময় আমাকে বসে বলতে হয়, আপনার আগে থেকে পারমিশন আমি চেয়ে নিলাম। মাননীয় অর্থমন্ত্রী অনেক কষ্ট করে এই বাজেট প্রণয়ন করেছেন। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাই। এই বাজেট প্রস্তাব নিঃসন্দেহে সর্বকালের সর্ববৃহৎ একটি বাজেট, যা বাস্তবায়ন করা গেলে এই দেশের মানুষের আর্থসামাজিক অবস্থানে আমূল পরিবর্তন সম্ভব। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সীমাবদ্ধতার মধ্যে একটি জাতীয় বাজেট প্রণয়ন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবু সম্পদের সীমাবদ্ধতার মধ্যে দিয়েও জনগণ কল্যাণমুখী একটি বাজেট প্রণয়ন করা সম্ভব। এই অর্থবছরে প্রস্তাবিত বাজেট তার প্রমাণ। একটি জাতীয় বাজেট হতে হবে জনগণের জন্য। আমরা আশা করি প্রস্তাবিত বাজেট হবে জনগণেরই বাজেট। আমরা রাজনীতি করি জনগণের জন্য। অনেকেই বলছেন যে এত বড় বাজেট, বিশাল বাজেট কিভাবে বাস্তবায়ন হবে। বিশাল বাজেট তো হতেই হবে, আমাদের তো স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন না থাকলে আমাদের চলবে নাকি? আমাদের অবশ্যই স্বপ্ন থাকতে হবে। বাজেট যাতে, এখানে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন তাদের দ্রব্যমূল্য থাকে এবং কৃষকের ভাগ্যে যাতে পরিবর্তন ঘটে, সেই সব দিকে বিবেচনা করে মাননীয় অর্থমন্ত্রী এই সংসদে বাজেট পাশ করবেন। বাজেটে বরাদ্দের জন্য এই অর্থ বছরে রংপুর বিভাগে কি কি প্রত্যাশা আছে তা একটু খতিয়ে দেখতে হবে। মাননীয় স্পিকার, রংপুর অঞ্চলে মানুষের প্রধান দাবি ছিল রংপুরে বিভাগ ঘোষণা। মাননীয় স্পিকার, এই স্বপ্ন এখন বাস্তব। মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে রংপুর বিভাগ ঘোষণা করা হয়েছে। তবে বিভাগ ঘোষণা হলেই সব উন্নয়ন শেষ হয়ে যায় না, তা কিন্তু নয়। চাই এর বাস্তবায়ন। তবে 1 বছরে বা 2 বছরে বিভাগের অবকাঠামো সহ অন্যান্য কাজ বাস্তবায়িত হবে এমনটি আশা করা যায় না। এটি বাস্তবায়নের সময় সাপেক্ষ ব্যাপার। তবে প্রতি বছরে দেশে ঘোষিত বাজেটে একটি বড় রকমের বরাদ্দ ছাড়া বিভাগের কার্যক্রম
এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ইতিমধ্যে বেশ কিছু বিভাগীয় পর্যায়ে অফিস আদালতের কাজ শুরু হয়েছে। মাননীয় স্পিকার, আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সংগ্রামে যে স্মৃতি বিজড়িত রয়েছে, সেই স্মৃতি বিজড়িত সবাইকে আমি স্মরণ করছি। আমি সেই সঙ্গে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সেই সঙ্গে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই সঙ্গে আমি স্মরণ করছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এবং আমাদের দেশে যত বড় বড় নেতারা আছে, দেশের জন্য কাজ করে গেছেন, জনগণের জন্য কাজ করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমি মনে করি জাতির পিতা যদি আমরা বঙ্গবন্ধুকে মনে করি এবং আমরা সেটা যদি আমরা ইচ্ছা করি যে হ্যাঁ উনি জাতির পিতা হবেন, তাহলে ওনাকে কিন্তু সব বিতর্কে ঊর্ধ্বে রাখতে হবে এবং কোনো দলীয়ভাবে তাকে কুক্ষিগত করলে চলবে না। কারণ পিতা কোনো দলের সম্পদ নয়, সেটা জনগণের সম্পদ, দেশের সম্পদ। তাকে কুক্ষিগত করে রাখা যাবে না। যেমন মহাত্মা গান্ধী আছেন, জর্জ ওয়াশিংটন আছেন, আব্রাহাম লিঙ্কন আছেন, জেফারসন আছেন, যেমন নেলসন ম্যান্ডেলা আছেন। এখন উনি অনেক অসুস্থ, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করছি। কাজে এরা হলো দেশের সম্পদ, জাতীয় সম্পদ এবং জনগণের সম্পদ। তাই কাউকে কুক্ষিগত করে রাখা যাবে না। আমাদের দেশে একটি বিতর্ক অনেক দিন থেকে চলে আসছে, স্বাধীনতার ঘোষককে। আমরা যদি এটা নিয়ে যদি বিতর্ক করতে থাকি, তাহলে আমরা আগামী প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, আমাদের কীর্তির ইতিহাস আমরা কি রেখে যাব? আমি সবার কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই। তাই আমরা কি রেখে যাচ্ছি আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের দেশের ইতিহাস? আমরা স্বাধীনতা লাভ করেছি আর 41 বছর হতে চলেছে। আমরা এই পর্যন্ত আমাদের ইতিহাসটা আমরা ঠিক করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কারণ আমি জানি আগামী প্রজন্মের কাছে আমাদের উত্তর দেবার কিছুই নেই। কেন আমরা এটা করতে পারি না? কেন আমরা এটা নিয়ে বিতর্ক করি? এখানে যদি আমরা বলি নারী ক্ষমতায়ন, তো এখানে যদি আমরা সবাই মিলে নারী ক্ষমতায়নের কথা বলি, তো এখানে দেখা যাচ্ছে আমরা সবাই মিলে নারী কিন্তু আমরা ঐক্যমতে পৌঁছাতে পারতেছি না। তার মানে ঐক্যমতে যদি আমরা পৌঁছাতে না পারি, তাহলে এখন নারীর নেতৃত্বের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। কাজে আমাদের সেটা বুঝতে হবে, আমাদের এই ইতিহাস আমাদের ঠিক করতে হবে। আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব সেটা অবশ্যই আমাদেরকে এখন থেকে আমরা যদি একসাথে না বসি, আলাপ আলোচনা না করি, তাহলে কিভাবে আমরা সেই ইতিহাস আমরা লিখব? কে লিখবে সেই ইতিহাস? কে সে ইতিহাস পড়বে? এবং সেখানে সত্য ঘটনা সংকলিত হতে হবে। কাজে ইতিহাসটা সবসময় কথা বলে, ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নেই। কাজে আমরা যদি ইতিহাসটা সত্যিকারভাবে যদি না লিখতে পারি, তাহলে অর্থমন্ত্রী এত সুন্দরভাবে চেষ্টা করে বাজেট করেছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, সবাই মিলে কাজ করতেছে, বিরোধী দল কাজ করছে, সংসদের সকল সদস্য কাজ করছেন। তাহলে আমাদের খুব আসল জায়গাটা কোথায়? আমাদের সেই ইতিহাসটা কোথায়? আমরা তো সেটা সৃষ্টি করতে পারলাম না এখনো। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাবো, এই জিনিসটা আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমাদের এই জিনিসটা জাতির স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদের এটা করতে হবে। কয়েকদিন থেকে আমি সংসদে একটি জিনিস লক্ষ্য করছি যে একে অপরকে বিরুদ্ধে কথা বলছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটা হবে কেন? এটা সংসদ হলো সবচেয়ে বড় জায়গা এবং মহান সংসদ, যেটা বলি, যার দিকে আমাদের দেশ ও জাতি তাকিয়ে থাকে। সেই সংসদে যদি একে অপরের প্রতি কটাক্ষ করে কথা বলে, এই জিনিসটা তো আমরা কেউ মেনে নিতে পারি না, এটা হওয়া উচিত না। এই মহান সংসদে সকলের প্রতি আমার অনুরোধ থাকলো, জাতীয় নেতা নেতৃত্ব সম্পর্কে কেউ কটূক্তি করবেন না। আমার জন্মের জন্য তো আমি দায়ী না, আমার জন্মের জন্য আমি দায়ী না, আমার কর্মের জন্য আমি দায়ী।
আমার কর্মে যদি ভুল থাকে, আমার যদি কর্মে ভুল থাকে, হ্যাঁ আমার যদি কর্মে ভুল থাকে সেই কর্মের সমালোচনা করেন, আমি শুধরাবো। আমার কর্মের জন্য আপনারা বলেন যে এইখানে আপনার ভুল আছে, আপনি শুধরান, কিন্তু আমার জন্মের জন্য তো আমি দায়ী না, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। কাজে যদি সবসময় যদি ওই কটূক্তি করতে থাকেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কারণ এই যারা কবরে শুয়ে আছেন তাদেরকে কটূক্তি করবেন না। আমাদের রাজনীতিতে দেশের কল্যাণে সবার জন্য অবদান আছে, আমাদের উচিত তাদের সম্মান করা। যারা জাতীয় নেতাদের কটূক্তি করেন তারা মনে করে নিজের নেতার উপরও শ্রদ্ধাশীল নয়, কারণ তারা অন্য দলের নেতাকে গালি দেয় নিজের নেতাকে গালি শোনানোর জন্য। মাননীয় স্পিকার, আরো দুই একটা বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। এখানে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আর জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখা। এই দুটি সমস্যা আমাদেরকে সমাধান করার জন্য আমাদের অবশ্য খতিয়ে দেখতে হবে, কারণ খুঁজতে হবে। প্রতি বছর আমাদের দেশে 25 থেকে 30 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বের হচ্ছে, তাদের কর্মসংস্থান কোথায়? আমরা তাদের জন্য কি করছি? আমরা যে সংসদে আসছি এতগুলো আমাদের সংসদ সদস্য, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যারা এই দেশের দায়িত্বভার নেবে, যারা এই দেশ চালাবে, যারা এই দেশের জন্য কাজ করবে, যারা দেশের নেতৃত্ব দিবে, তাদের কর্মসংস্থান না হলে তারা তো বিপদে যাবে, তারা বিপদে যাচ্ছে। আজ মাদক সমাজের প্রতি রন্ধে রন্ধে মাদক ঢুকে গেছে, এই কথা আমি জানি না, কেউ আপনারা জানেন নিশ্চয়ই। প্রতি রন্ধে রন্ধে মাদক ঢুকে গেছে, সন্ত্রাস ঢুকে গেছে, চাঁদাবাজি ঢুকে গেছে। আগামী প্রজন্মরা যারা আছে বলেন, সেটা ছাত্রলীগই বলেন, যুবলীগে বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবদল বলেন, জাতীয় পার্টির ছাত্র সমাজ বলেন, সবাই বলেন, এসব ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, সে দায়িত্ব পাশ কাটানো যাবে না। কাজে ওদের কর্মসংস্থানের সুযোগ আমাদেরকে অবশ্যই সৃষ্টি করতে হবে, না করলে পরে ওই ছেলেবেলেরা বিপদে গেলে আমাদেরই দোষে যাবে তারা। এখন আমরা বলি ওই ছেলে এই করছে, ওই ছেলে ও করছে, ওই ছেলে যুবলীগ করছে, ছাত্র দল করছে, ছাত্র সমাজ করছে, কিন্তু কেন করতেছে? আমাদের গাইডেন্সের অভাবে তারা ওইগুলো করতেছে। কাজে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে। সরকারি দল বিরোধী দল একসাথে বসে আলাপ আলোচনা করতে হবে। আমাদের শিক্ষার যে ব্যবস্থা, সেই শিক্ষার ব্যবস্থার মধ্যে আমাদের কি কি প্রয়োজন আছে, সেইভাবে সামাজিকভাবে যেগুলো আমাদের প্রয়োজন সেইভাবে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। খালি সাধারণভাবে আইএ পাশ করলো, বিএ পাশ করলো, এমএ পাশ করলো, ইতিহাসে পাশ করলো, ফিলোসফিতে পাশ করলো, তারা তো প্রফেসর ছাড়া আর কিছু হতে পারবে না। কিন্তু তাদের কর্মসংস্থান কোথা থেকে হবে সেটা অবশ্যই দেখতে হবে, যে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা কি করতে পারি। আমাদের সংসদে সেইগুলোই আলোচনা হওয়া উচিত। আর তা না হয়ে আমাদেরকে একজনের বিরুদ্ধে আরেকজনের চরিত্র হরণ করা হয়, বড় বড় নেতাদের চরিত্র হরণ করা হয়। এটা কেন হবে আমাদের সংসদে? আমার সবার কাছে সেই জিজ্ঞাসা। আমি কদিন থেকে আমি অসুস্থ ছিলাম অনেক, তারপরেও আমি আজকে কথা বলতে আসছি যে আমি এই কথাগুলো সংসদে বলবো, সবার সামনে বলবো কেন এই ধরনের কাজ আমাদের সংসদে হচ্ছে। আমাদের যে জনসংখ্যা বিস্ফোরণ, সেই জনসংখ্যা বিস্ফোরণ এখন আমাদের জনসংখ্যা দাঁড়িয়েছে 20 কোটিতে। সেদিন টেলিভিশনে দেখিয়েছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন। সেদিন সংসদে টেলিভিশনে দেখিয়েছে একটা বস্তির মধ্যে সার্ভে হচ্ছে, টেলিভিশন গেছে, সেখানে দেখা যাচ্ছে যে এক ঘরে 7 বাচ্চা, এক ঘরে 9 বাচ্চা, এক ঘরে 11 বাচ্চা। এখন বলে যে আপনার যে 11 বাচ্চা হয়েছে আপনি কি করেন? বলে 11 বাচ্চা হয়েছে, আমার যখন 3 বাচ্চা ছিল তখন আমি গ্রাম থেকে চলে আসছি, এখন 11 বাচ্চা হয়েছে, তখন এক বেলায় খেতাম, এখনো এক বেলায় খাই। এই যে জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে, এই বিস্ফোরণের দায়ী কে? তাই না? এখন আমাদের সেটা বুঝতে হবে। তো জনসংখ্যা বিস্ফোরণ আমাদের থামাতে হবে, না থামালে পরে আমাদের তো জনসংখ্যার চাপে আমাদের দেশ ডুবে যাবে।
এমনিতেই আমাদের নদী ভেঙে অনেক আমাদের বাকি বলে জমি চলে যাচ্ছে। তারপরে কোন জায়গায় আপনার হবে কি বলে কোন জায়গায় আমাদের জনগণের বসতি হবে, কোন জায়গায় থাকবে, কোন জায়গায় স্কুল হবে, কোন জায়গায় কলেজ হবে, কোন জায়গায় আপনার কি বলে বাড়িঘর হবে, এটা আমাদের দেখতে হবে। জনসংখ্যা যেভাবেই হোক আমাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখার জন্য অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এসে বিশেষ জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের এটার উপর গুরুত্ব দিতে হবে। তারপরে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মাছ, তরি তরকারি, ফলমূলে বিষ মিশাচ্ছে, তাদের ফরমালিন দিচ্ছে। তো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না কেন? কেন হয় না? এগুলো খেয়ে আমাদের আগামী প্রজন্ম সব তো অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেইগুলোর জন্য আমরা যদি এখন থেকে সেই দিকে দৃষ্টি না দেই তাহলে আমাদের আগামী প্রজন্ম কি খাবে? এখন থেকেই তার মাননীয় সদস্য আপনি 2 মিনিটে শেষ করুন। 2 মিনিটে শেষ করুন। 2 মিনিট আমাকে আরেকটু দিন সময়। 3 মিনিটে শেষ করুন। কাজে এই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম, না বললে তো হচ্ছে না। মাননীয় স্পিকার, আমাদের দেশে বহুবিধ সমস্যা আছে, তার মধ্যে রাজনৈতিক সমস্যা হলো একটু অন্যতম সমস্যা। প্রধান 2 দলের মধ্যে আমাদের কোনো মিল আমরা খুঁজে পাই না। যদি প্রধান 2 দল যদি একসাথে না বসে, একসাথে কথা না বলে, তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে কি করে? এটা আমাদের চিন্তা করতে হবে। এই যে সংস্কৃতি, এই যে আমাদের অবস্থা অনেক দিন থেকে চলে আসছে, খালি এইবার না, প্রত্যেক বাড়ি এই ধরনের ঘটনা ঘটছে। কারণ আমি এইবার দিয়ে 3 বার আমি সংসদে আছি আল্লাহর রহমতে। কাজে আমাদের এই যে প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে, প্রতিহিংসা রাজনীতি সমূলে উৎপাদন করতে হবে। আমাদের সরকারি দল, বিরোধী দল এক টেবিলে বসতে হবে এবং একসাথে কথা বলতে হবে। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, জনগণের সমস্যা সমাধানের জন্য আমাদের অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করতে হবে, না করলে হবে না। নইলে আমরা মনে করেন যে আমরা সংসদে আসছি, জনগণকে আমরা কি জবাব দেব? আমরা তো রাজনীতি করি জনগণের জন্য। জনগণের কথা যদি আমরা চিন্তা না করি তাহলে কিভাবে হবে? কাজে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা সব সময় অতীত নিয়েই আমরা রাজনীতি করতে পছন্দ করি। আমরা সব কিছুতেই অতীতের কথা টেনে নিয়ে আসি। আমাদের কাজে বলতে হবে আমাদের অতীত নিয়ে আর রাজনীতি করা যাবে না, অতীত নিয়ে আর কথা বলা যাবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বর্তমানে আমরা কি করব, ভবিষ্যতে আমাদের কি আমাদের পরিকল্পনা আছে, দেশের জন্য আমরা কি করব, এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। জাতীয় মৌলিক ইস্যুগুলোতে আমরা একসাথে বসতে হবে, আমাদের একসাথে আলাপ আলোচনা করে কথা বলতে হবে। আমাদের দেশে প্রলয়ঙ্করী বন্যা, বিপর্যয়কারী ঘূর্ণিঝড় ও নজিরবিহীন সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ আছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্যোগ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। এই রাজনৈতিক অস্থিতিশীলতার পিছনে মৌলিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক আইডিওলজিক্যাল পার্থক্য লেখা যায় না। অর্থনৈতিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে কোনো ভিন্নতা নেই। তারপরও কেন এত দূরত্ব, কেন এত বৈরীভাব? দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে অনেকেই নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। কেউ কেউ তো বলছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের অগ্রগতি চায় না এবং তারা সেইভাবে তারা একসাথে মিলেমিশে কাজ করে না, দেশ ও জনগণের জন্য তারা কাজ করতে পছন্দ করে না। কাজে এটা আমাদের বুঝতে হবে যে এখন জনগণ অনেক সমালোচনা করছে। রাতে বেলা যে টকশোগুলো হয়, টকশোগুলোতে অনেক সমালোচনা হচ্ছে। কাজে এই দলের চেয়ে জাতীয় জনগণের স্বার্থকে ঊর্ধ্বে স্থান দিতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি কাজ। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, আপনি 1 মিনিটে শেষ করুন। কাঠগড়ায় দাঁড় ধরে ক্ষমতাসীন দলের এই ক্ষেত্রে দায়িত্ব বেশি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং উনি এখন বর্তমানে প্রধানমন্ত্রী। যে গভর্নমেন্টে থাকে তার দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। আপনি সবাইকে উদার আহ্বান জানান, আসেন বসেন, আমরা কথা বলি।
কারণ আমি এখানে একটি কথা আমি উল্লেখ করতে চাচ্ছি, একটু কথা আমি উল্লেখ করতে চাই। আমি আর 1 মিনিট সময় নেব কিংবা 2 মিনিট। আমি একবার লন্ডনে যাচ্ছিলাম 1974 সালে, 74 সালের এন্ড অফ সেপ্টেম্বর অক্টোবরে। সেই ফ্লাইটে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যাচ্ছিলেন লন্ডন হয়ে আমেরিকায়। সেইখানে আমার ওই ফ্লাইটে যাচ্ছি, ওনার যে পিএস ছিল, যারা এমএসপি ছিল। মাননীয় সদস্য, আপনি 5 মিনিটে শেষ করুন। 5 মিনিটে। যে কর্নেল জামিল আমাকে বলল যে ভাবি, তো কর্নেল জামিল আমাদের বঙ্গবন্ধুকে যে বললেন যে এখানে রওশন এরশাদ ফ্লাইটে আছে। উনি যখন আমার কথা শুনলেন সঙ্গে সঙ্গে বললেন উনিকে ডাকো ডাকো ডাকো। তা আমাকে বললো যে ভাবি আসেন, আপনাকে বঙ্গবন্ধু ডাকতেছে। তা আমি বললাম যে আমি কি যাব? বলে না না, আপনাকে আসতে হবে, চলেন। তা আমি বললাম যে ঠিক আছে আমি যাব। তা আমি গেলাম, যে দেখি উনি বিছানা করে দিয়েছে, উনি বিছানার মধ্যে শুয়ে আছেন। আমাকে বললেন বসো। আমি বললাম আপনি শুয়ে থাকেন, আমি পাশে বসি। আমি একদম ওনার মাথার কাছে বসলাম, উনি শুয়ে থাকলেন। শুয়ে থেকে আমাকে অনেক আলাপ আলোচনা করলেন, প্রায় 1 ঘন্টার উপরে উনি আমার সাথে কথা বললেন। দেশের সম্পর্কে বললেন, আমার আব্বা আম্মার সম্পর্কে জানতে চাইলেন, অনেক কথা বললেন। তারপরে আমার হাজব্যান্ড সম্পর্কে বললেন, অনেক কিছু বলার পরে বললেন তুমি লন্ডনে যাচ্ছ? আমি লন্ডনে যাচ্ছি। কাজে উনি বললেন দেখো, তখন উনি উঠে বসে বললেন যে আমার পকেটে $70 আছে, তুমি নাও। তা আমি বললাম যে না, আমাকে টাকা দিতে হবে না। বলে না না, তুমি নাও। তখন কর্নেল জামিল ছিল, আমাকে বললো ভাবি আপনি নেন, টাকাটা না নিলে উনি এত আদর করে দিচ্ছেন। তা আমি ওনাকে নিলাম, নিয়ে তারপর ওনাকে সালাম টালাম করে আসলাম। তো এখন উনি এত বড় মাপের একজন মানুষ ছিলেন, তার কন্যা আপনি কেন এই সমস্যা সমাধান করতে পারেন না? আমার প্রশ্ন সেইখানে। উনি এত বড় একজন মাপের মানুষ ছিলেন, এত বড় মনের মানুষ ছিলেন। উনি আমার সাথে প্রায় 1 ঘন্টার উপরে বসে আলাপ করলেন। আমি ওনার মাথার কাছে বসে থাকলাম, উনি শুয়ে থেকে তো অনেক কথা বললেন। আমি ওনার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম, ওনার শরীরে হাত বুলিয়ে দিলাম। উনি খুব পছন্দ করলেন। কাজে আমি সবসময় ওই জিনিসটা আমার চোখে ভাসে, সবসময় ভাসে। এত কাছাকাছি আমি কোনোদিন ওনাকে দেখিনি, আমি অনেক দূর থেকে দেখছি। তখন আমার এই কথা হলো, আমি সবার সামনে বলতেছি আপনি কেন পারবেন না এই সমস্যা সমাধান করতে? আপনি অবশ্যই আপনাকে পারতে হবে। আমরা আপনাকে ছাড়তেছি না, আপনাকে পারতেই হবে। এই দাবি আমাদের, আপনাকে পারতেই হবে। আপনি ইউ আর দি প্রাইম মিনিস্টার, নট ফর আওয়ামী লীগ। You belong to the country, you belong to the nation. That should be the spirit. যখন আলেকজান্ডারের সাথে পুরু যুদ্ধ হওয়ার পরে পুরু হেরে গেল, তখন আলেকজান্ডার পুরুকে জিজ্ঞাসা করলো তুমি কি রকম ব্যবহার আশা করো? বলে আমি রাজার সাথে রাজার যেমন ব্যবহার সেই ব্যবহার আশা করি। তা আমরাও সেইভাবে আমরা আপনার কাছ থেকে আশা করি। আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে, জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে, একসাথে বসতে হবে, আলোচনা করতে হবে। আমাদের জাতীয় সমস্যা যেগুলো আছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, আমাদের দেশের জনসংখ্যা কমাতে হবে, ঢাকার উপর যে জনসংখ্যার চাপ আছে সেটা কমাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন ডিসেন্ট্রালাইজ করতে হবে। বিভিন্নভাবে এই কাজগুলো আপনাকেই করতে হবে, অবশ্যই করতে হবে। এবং আমি মনে করি যেহেতু এখন আপনি ক্ষমতায় আছেন, আপনার সুযোগ আছে করার, আপনাকে করতে হবে। এবং আমি যে শেখ সাহেবকে যেভাবে দেখছি, বঙ্গবন্ধুকে আমি যেভাবে দেখছি, তারই যদি কন্যা হয়ে থাকেন আপনাকে এই দায়িত্ব আপনার। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় হুইপ জনাব আসম ফিরোজ, পটুয়াখালী 2, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি এই আসনে আসার পরে প্রথম সুযোগ হয়েছিল আমার আপনাকে ধন্যবাদ দেওয়ার। আপনাকে পুনরায় ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনি অত্যন্ত বড় মাপের এবং বড় মনের।
আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে 2013 এবং 14 সালের বাজেটের উপরে আলোচনার সুযোগ দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন 2,22,000 কোটি টাকার বাজেট, সেই বাজেটে আলোচনার পূর্বে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালের 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, বেগম মুজিব, কামাল জামাল, শেখ নাসের, যুবনেতা ফজলুল হক মনি, কৃষক নেতা আব্দুল হোসেন বাদশাহ, ওই পরিবারের সেদিন যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, ক্যাপ্টেন মুনসুর আলী, সবাইকে স্মরণ করি যারা মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন তাদের সবাইকে। 21 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, আইবির রহমান সহ 23 জন, তাদের সবাইকে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি আমার নির্বাচনী এলাকা পটুয়াখালীর আপামর জনগণকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার জনগণ 80 দশক থেকে এই মহান সংসদে বারবার আমাকে তারা নির্বাচিত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার দল আওয়ামী লীগকে। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই আমার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে পরপর 7 বার মনোনয়ন দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন। 5 বার এমপি হয়েছি, একবার নির্বাচন হয় নাই 2006, 2001-এ রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করার কারণে সেবার আমি নির্বাচিত হতে পারি নাই। আমি আমার সেই জনগণ যারা বারবার আমাকে ভোট দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2013 এবং 14 সালের এই বাজেট সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথাই বলার আছে মাননীয় স্পিকার। তবে কিছুক্ষণ আগে এই মহান সংসদে জাতীয় পার্টি নেত্রী, সংসদ সদস্য যে বক্তব্য রেখেছেন, আমার বক্তৃতা এবং তার বক্তব্য আমার মনে হয় এই সংসদে জাতির উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলেছেন, এরপরে আমি ওনাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। তাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বিরোধী দলের নেত্রীর উপরে দায়িত্ব দেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী যেমনি দায়িত্ব পালন করবেন সঠিক, কিন্তু বিরোধী দলের নেত্রীর অনেক দায়িত্ব আছে মাননীয় স্পিকার। আমরা রাজনীতি করি, রাজনৈতিকভাবেই সমস্যার সমাধান করা যায় মাননীয় স্পিকার। আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি, আর যারা দেশ এবং জাতির অকল্যাণের জন্য হরতাল দিয়ে বিরোধী দলের সমাবেশ করে, হরতালের নামে ভাঙচুর করে, নৈরাজ্য সৃষ্টি করে, আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, তাতেও কিন্তু আপনারা একদিনের জন্য ক্ষমতা ছাড়েন নাই। একটা কথা মনে রাখতে হবে, বিরোধী দলের যতই আন্দোলন করেন, আন্দোলনের ফল একটাই, নিয়ম অনুযায়ী যখন ক্ষমতা হস্তান্তর, ঠিক তখনই ক্ষমতা হস্তান্তর হবে, এবং যখনই ক্ষমতা ছাড়ার নির্বাচন হবে এই সংবিধান মতোই হবে, এর বাইরে কিচ্ছু হবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, বঙ্গবন্ধু সম্পর্কে রওশন এরশাদ কিছু কথা বলেছেন। এরকম উদাহরণ তো বঙ্গবন্ধুর জীবনে অনেক আছে, একটি নয়, ভুরি ভুরি আছে। বিরোধী দলের নেত্রীর জীবনেও তো এরকম উদাহরণ আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। বিরোধী দলের নেত্রী যিনি আজকে খালেদা জিয়া, স্বাধীনতার পরে যখন জিয়াউর রহমান বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেদিন তো বঙ্গবন্ধুই এটা সমাধান দিয়েছিল। এই রওশন এরশাদ যখন কথা বলল তখন টেবিল চাপড়িয়ে সাহায্য নিলেন, আর আজকে সত্য কথা বলা যাবে না। আমি 79 পার্লামেন্টের কথা বলছি মাননীয় স্পিকার, 79 পার্লামেন্টের কথা বলছি। আমি যখন এমপি, সর্বকনিষ্ঠ এমপি ছিলাম, তখন খানে সবুর সাহেব ওই পার্লামেন্টের মেম্বার ছিল। ওই পার্লামেন্টে আমাদের
কি বলে জানো, কৃষক শ্রমিক পার্টির সোলাইমান সাহেব মেম্বার ছিল। সোলাইমান সাহেব আমাকে একদিন কথা বলতেছিল, ফিরোজ তুমি তো বঙ্গবন্ধুর কথা বলতে মাথার রগ ছিঁড়ে ফেলছো, তোমাকে একটা প্রশ্ন করি, বঙ্গবন্ধু সম্পর্কে কি জানো? তাই আমি বললাম যে আমি কি জানবো, আপনি কি জানেন বলেন। বলে স্বাধীনতার পরে আমি যখন স্বাধীনতার বিরোধী ছিলাম, স্বাধীনতার পরে যখন আমি বন্দী হই, বেগম মুজিবকে আমি ফোন করলাম, মুজিব ভাইকে আমি ফোন করলাম। ফোন করার পরে মুজিব ভাই আমাকে বললেন, ভাবি আপনার সমস্যা কি? বললেন, ভাই আমার বাসায় তো আমি থাকতে পারতেছি না, মুক্তিযোদ্ধারা আমার বাসায় ঢিল মারে, এটা করে সেটা করে, আমার ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, আমাকে একটু কিভাবে আমি থাকতে পারি? বঙ্গবন্ধু বললেন, ভাবি আপনি আধ ঘন্টা পরে আপনার বাসায় পুলিশ যাবে। ফিরোজ বিশ্বাস করো, ঠিক আধ ঘন্টা আমার বাসায় পুলিশ গেছে। তাই এমনি পার্লামেন্টে দাঁড়ায় কথাটা বলেন, বলে যে এই কথা যদি আমি পার্লামেন্টে বলি তাহলে কি আমার রাজনীতি থাকে? অর্থাৎ বঙ্গবন্ধুর মাধ্যমে অনেকে অনেকভাবে সামাজিকভাবে সাহায্য নিয়েছেন, পারিবারিক সাহায্য নিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক ছিল। আজকে সেই বঙ্গবন্ধুর সম্পর্কে আপনারা যখন ওই অন্তর থেকে নামটা উল্লেখ করেন, শেখ মুজিব বলে বঙ্গবন্ধু বলেন না, নিশ্চয়ই আমাদের তখন বলতে হয় আসলে আপনারা বঙ্গবন্ধুকে এত ছোট করে ভাবার কি কারণ আছে? এই দেশ এবং জাতির কল্যাণের জন্য বঙ্গবন্ধু যদি 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে 70 নির্বাচনে বঙ্গবন্ধু জয়লাভ না করত, তাহলে এই বাংলাদেশ আমরা নিশ্চয়ই পেতাম না। এটা পৃথিবীর মানুষ জানে, কিন্তু বিএনপি এটা মানতে চায় না। তাই আমি আজকে বলি যে আজকে বঙ্গবন্ধুর যে ইতিহাস এখানে আলোচনা হচ্ছে, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্বের কাছেও একটি সম্মানজনক লোক ছিল। আন্তর্জাতিক বিশ্ব বঙ্গবন্ধুকে স্বীকার করে স্বীকৃতি দিয়েছে। মাননীয় স্পিকার, এই আওয়ামী লীগ সংগঠন 47 সালের আন্দোলন বলেন, 49 সাল বলেন, 52, 54 বলেন, 62 বলেন, 66, 69, 70, 71, 91, 96, 2001, 2008 প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের অবদান। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ কখনো এর ভিন্ন ছিল না। জনগণ আমাদের ক্ষমতা দিয়েছে, একবারের জন্য আমরা জোর করে ক্ষমতা নেই নাই। 96 সালে জনগণ 21 বছর পর আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে, জনগণের জন্য কাজ করেছি। 2008 জনগণ একটি ভোট দিয়েছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 1,23,00,000 ফলস ভোট দিয়ে আপনারা যে নির্বাচন করতে চেয়েছিলেন 2008-এ, কিন্তু সেই নির্বাচন হয় নাই। প্রত্যেক ব্যক্তি একটি ভোটের মাধ্যমে মাননীয় স্পিকার ভোট দিয়েছে, একটি ফলস ভোটও সেদিন কেউ দেয় নাই। প্রত্যেকটি ভোটার ভোট দিয়েছে। বলুন 2008-এর নির্বাচনে 79 নির্বাচন নিয়ে কথা হয়, 86 নির্বাচন নিয়ে কথা হয়, 91 নির্বাচন নিয়ে কথা হয়, 96 নির্বাচন নিয়ে কথা হয়। 2008-এর নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ কোনো কথা বলতে পারবে না মাননীয় স্পিকার। কিন্তু বিএনপি 2008-এর নির্বাচনও তারা ষড়যন্ত্র হয়েছে বলে তারা বলতে চান। আসলে বাংলাদেশের মানুষ তাদের অপকর্মের জন্য 2008-এ তাদেরকে ভোটের মাধ্যমে এদেশের রাজনীতি থেকে বিরোধী দলে পাঠিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, যে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরোধিতা করেছে, শুধু মুক্তিযুদ্ধের নয়, এই সেই জামায়াতে ইসলাম মওদুদি ইসলাম, এই জামায়াতে ইসলাম পাকিস্তান সৃষ্টির সময় ব্রিটিশদের পক্ষে ছিল। এই জামায়াতে ইসলাম বাংলাদেশ সৃষ্টির সময় বাংলাদেশের বিরুদ্ধে ছিল। 30 লক্ষ লোক মারতে গিয়ে 2 লক্ষ মা বোন নির্যাতন নষ্ট করেছেন যে জামাত, আজকে সেই জামাত বিএনপির সহযোদ্ধা। আমি প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার, আজকে যুদ্ধ অপরাধীর বিচার শুরু হয়েছে, যুদ্ধ অপরাধীর বিচার চলছে। যুদ্ধ অপরাধীর বিচার যাতে না হয় সেই জন্য সুকৌশলে তারা একটি পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা মাফিকই তারা এগিয়ে যাচ্ছে। আজকে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক দল, আসছে, তারা মিটিং করবে, মিছিল করবে, তারা মিটিং মিছিল করে তারা চলে যাবে। হেফাজতকে কেন্দ্র করে
হেফাজতে যারা অরাজনৈতিক দল বলে দাবি করে আমরাও সেইভাবে মূল্যায়ন করেছিলাম। কিন্তু ঢাকাতে যখন 2 লক্ষ 1.5 লক্ষ লোক সমাবেশ হলো, খালেদা জিয়া 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে কি বললেন যে ঢাকাবাসী আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান। বিএনপির কর্মীদেরকে বললো তোমরা পাশে গিয়ে দাঁড়াও। 5-6 জায়গায় গরু জবাই প্রস্তুতি চললো। ভোরে তারা ওখানে আসবেন এবং সমস্ত ব্যাংক, বিমা অফিস, আদালত, সেক্রেটারিয়েট দখল করবে, ভাঙচুর করবে, এরকম একটা মহাপরিকল্পনা নিয়ে তারা সেদিন ঢাকাতে অবস্থান করছিল। মাননীয় স্পিকার, কি করার ছিল আওয়ামী লীগের, কি করার ছিল এদেশের জনগণের, কি করার ছিল সরকার প্রধানের? ওদিন ঢাকাতে লোক ছিল 2 থেকে 2.5 কোটি লোক ঢাকা শহরে, গেটার, ঢাকা, টঙ্গী সহ। আজকে ঢাকা শহরে 2.5 কোটি লোক আর 1.5 লক্ষ ওই হেফাজত ইসলাম এবং বিএনপি সমর্থক। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন ওই রাত্রে এর বিকল্প ছিল না বিধেই ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এইটাকে মেনে নিয়েছে, এর বিকল্প ছিল না। আর তারা কি বলল যে 2,500 লোক মারা হলো। আমরা প্রশ্ন করছিলাম, আমাদের প্রধানমন্ত্রী বারবার প্রশ্ন করছেন, আইজি প্রশ্ন করেছেন, হোম মিনিস্টার প্রশ্ন করেছেন, সুশীল সমাজ প্রশ্ন করছেন, 2,500 লোক যদি মারা যেয়ে থাকে আপনারা লোকের নাম বলেন। 500 লোকের নাম দেন, 250 লোকের নাম দেন, 100 লোকের নাম দেন। এই পর্যন্ত বলছে 5 জন লোকের নাম দেন, একটা লোকের নাম আজ পর্যন্ত আপনারা দিতে পারেন নাই। মিথ্যার রেশারেতি আপনারা কিভাবে মিথ্যা কথা বলে জনগণকে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করছেন। এই সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে। মাননীয় স্পিকার, উন্নয়নের শেষ নাই। উন্নয়নের ফিস্ট দিতে গেলে অনেক কথা বলতে হয়। মাননীয় স্পিকার, শিক্ষার দিকে যান, স্বাস্থ্যের দিকে তাকান, বিদ্যুতের দিকে তাকান, চিকিৎসার দিকে তাকান, কৃষির দিকে তাকান, প্রত্যেকটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। মানুষ সুখে আছে, শান্তিতে আছে। গ্রামে যান, গ্রামে চুরি নাই, ডাকাতি নাই, হাইজাক নাই, লুট নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই। শুধু শুধু আবার বলি, শুধু বিএনপি এবং জামাত দেশ এবং জাতির বিরুদ্ধে যখন সন্ত্রাস করে, সেই সন্ত্রাস দমাবার জন্যই পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে। মাননীয় স্পিকার, আজকে 2001 থেকে 2006 যখন সরকারে ছিল বিএনপি, এমন কোন দিন ছিল না মাননীয় স্পিকার পত্রিকা খুললে দেখা যেত অমুক গ্রামে খুন, অমুক বাড়ির পুকুরের মাছটা নাই, গোয়াল ঘরে গরু নাই, খেতে ধান নাই, বাড়ির বড় গাছটা কেটে নিয়ে গেছে। এমন কোনো দিন ছিল না। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, এইখানে ভোলার নির্বাচনের কথা বলবো। আমার পাশের জেলা ভোলা। মাননীয় স্পিকার, মাঝখানে তেঁতুলিয়া নদী। ভোলাতে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে কোনো চেয়ারম্যান ও প্রার্থী দিতে পারে নাই, কোনো চেয়ারম্যান গ্রামে যেতে পারে নাই। আর আপনারা দেখেন এই সরকার ক্ষমতা আসার পর 5,000 6,000 নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বলুন না, কোন ভোটার, বাংলাদেশের কোন ভোটার বলুক যে ভোট কেন্দ্রে গিয়ে তিনি দেখেছেন তার ভোটটা দিয়ে ফেলছে, বা বলুক যে নির্বাচন ফেয়ার হয় নাই, এরকম একটি উদাহরণ কেউ সৃষ্টি করতে পারবে কিনা? মাননীয় স্পিকার, তাই বলি যে আসলে এরা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্তির সৃষ্টি করছে। মাননীয় স্পিকার, আমাকে 2টা মিনিট। মাননীয় স্পিকার, অসত্য বলে জনগণকে বিভ্রান্তির সৃষ্টি করছে। মাননীয় স্পিকার, এরা ধর্মের নামে। মাননীয় স্পিকার, আমার 2টা মিনিট সময় দেন। যেহেতু আমি সময় দিতে আমি নিজের সময় চাইতে লজ্জা হয়, যেহেতু আমাকে সবাই সময় দিতে হয় আমার নিজেকে, তাই আমি 2টা মিনিট সময় নেবো আমাদের কাছ থেকে। ধর্মের নামে পাকিস্তান আমলে 23 বছর এই পাকিস্তান রাষ্ট্র আমাদের গোলাম বানিয়ে রেখেছিল। মাননীয় স্পিকার,
সেই পাকিস্তান জিনজির থেকে আমরা মুক্তি পেয়েছিলাম বঙ্গবন্ধুর সেই আন্দোলনের মাধ্যমে, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচনের মাধ্যমে। মাননীয় স্পিকার, ধর্মের নামে ধর্ম। মাননীয় হুইপ, আপনি আরো 3 মিনিট বলুন। মাননীয় স্পিকার, ধর্ম ইসলামকে রক্ষার কথা বলে ৬৪ জেলায় এরা বোমা ফাটিয়েছে। ধর্মের নামে স্লোগান দিয়ে এরা বলেছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। ধর্মের নামে ওরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। মাননীয় স্পিকার, ধর্মকে ব্যবহার করে নিজের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অরাজনৈতিক সংগঠন হেফাজতের গায়ে কালিমা লেপন করেছে এই জামাত এবং বিএনপি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর সময় যেটা সম্ভব হয়নি, তা সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রীর সময়ও তা সম্ভব হবে না, এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। মাননীয় স্পিকার, তাই আমরা সরকার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচারে লিপ্ত। কেউ চায় ক্ষমতা আর কেউ চায় দেশ। খালেদা জিয়া ক্ষমতায় বিশ্বাস করে, শেখ হাসিনা দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি রাজনীতি করে, এইটাই আমরা বলতে চাই। মাননীয় স্পিকার, কোন ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক ভাবমূর্তি বৃদ্ধি করে দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য অপকৌশলে আশ্রয় নিয়েছে। মাননীয় স্পিকার, আফগানিস্তানের কারজাইয়ের মতো চাটুকার তৈরি করে ক্ষমতায় মসনাদে বসাবার পায়তারায়ও কিছু কিছু দেশ লিপ্ত। মাননীয় স্পিকার, এদেশে ধর্মপ্রাণ মুসলমান, স্বাধীনতার পক্ষে সাধারণ মানুষ, বিশেষ করে আওয়ামী লীগ নেতা কর্মীরা জীবিত থাকতে তা কোনোদিন হতে দেবে না। মাননীয় স্পিকার, আপনাকে বলতে চাই, দেশ এবং জাতির কল্যাণের জন্য আওয়ামী লীগের রাজনীতি, আমরা দেশের কল্যাণের জন্য কাজ করি। আসুন দেশ এবং জাতির কল্যাণের জন্য সংবিধান অনুযায়ী সারা বিশ্বে যেভাবে নির্বাচন হয়, সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামী দিন নির্বাচন হবে, সেই প্রস্তুতির আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।